এই কারণেই আমি আমার পরিবারের শত্রু হয়ে গেছি। এবং তারা যেটা করেছে সেটা হলো জয়েন্ট স্টক থেকে আমরা যারা প্রতিষ্ঠাতা ছিলাম তাদের বাদ দিয়ে তারা একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটা সম্পূর্ণভাবে আমার ছেলে, তার ভাইরা, তার ওয়াইফ, তার মানে সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলের কিছু লোক আছে। আমার বাল্যকাল থেকে শিক্ষাকেই পছন্দ করতাম। এর পরবর্তী জীবনে আমি ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে, নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটি, এইসব বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করি এবং পরবর্তীতে আমি বাংলাদেশের বিশ্ব ব্যাংকের কান্ট্রি হেড হিসাবে দীর্ঘ 16 বছর কাজ করি। এরপরে আমি আমার একজন 71-এর সক্রিয় মুক্তিযোদ্ধা হিসাবে আমার মাথায় আসলো যে দেশের জন্য আমি কিছু একটা করব, এবং সেই উদ্দেশ্য মাথায় রেখেই আমি এই বিশ্ববিদ্যালয়টি করার স্বপ্ন দেখি এবং চেষ্টা করি। আমার বিশ্ববিদ্যালয়টি গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নামে পরিচিত। তো বিশ্ববিদ্যালয়টি শুরু থেকে ভালো চলছিল এবং ছাত্র সংখ্যা যেখানে সবসময় ছাত্র কম থাকা একটা কমপ্লেন হয়, সেখানে আমার বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কমপ্লেন ছিল ছাত্র বেশি ভর্তি করি কেন। কারণ আমাদের একবার ধরেন আমি অনুমোদন নিলাম হয়তো 10,000-এর, ছাত্র সংখ্যা হয়ে গেল 15,000। তো যাই হোক, এইভাবে বিশ্ববিদ্যালয়টি চলছিল। এর কতগুলো কারণ আমি সংক্ষেপে বলবো, আপনাদের সুবিধা হবে। আমি গ্রামের অজপাড়াগা থেকে আসা একজন কৃষকের সন্তান, কিন্তু সারা জীবন লেখাপড়ার জগতে এসে আমি ওই দ্বিতীয় হই নাই, ফার্স্ট হতাম। এমনকি চাকরি জীবনেও শুরু করি আমি বিসিএস পরীক্ষা দিয়ে, তাতেও আমি ফার্স্ট হলাম। মুক্তিযোদ্ধা ব্যাচের যে 4টে ব্যাচ একসাথে 68 থেকে 72 পর্যন্ত, এই কম্বাইন্ড লিস্টে আমি ফার্স্ট হয়ে আমি 18 দিন চাকরি করে আমি পিএইচডি করতে চলে যাই বাইরে। এবং পিএইচডি করে এসে আমি ইংল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটিতে, ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটিতে 2 বছর অধ্যাপনা করি। এরপরে নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটিতে আমি দীর্ঘ 4.5 বছর চাকরি করে অধ্যাপক হওয়ার পরে আমি বিশ্ব ব্যাংকে বাংলাদেশের কান্ট্রি হেড হয়ে আসি, এবং এই অবস্থায় আমি 2000 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর কাজ করি। তো যাই হোক, এই কর্মজীবনের শেষে এসে আমার এবং আমার বন্ধুদের অনুপ্রেরণায় আমি একটা বিশ্ববিদ্যালয় করার কথা চিন্তা করি। তো বিশ্ববিদ্যালয়টা করতে গিয়ে আমি খুব ভালো সাড়া পাই, কারণ যেহেতু গ্রামের ছেলে আমি, আমার লক্ষ্যই ছিল যে সবচেয়ে কম পয়সায় আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে এটাকে দাঁড় করাই, তাহলে গ্রামের ছেলেরা পড়াশোনা করতে পারবে। আমার তো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমি এটা নন প্রফিট একটা প্রতিষ্ঠান, এবং আসলেই আমি খুব ভালো সাড়া পাই। এবং 2012 সালে অনুমোদনের পরে মাত্র 2 বছরের মধ্যে আমি পার্মানেন্ট ক্যাম্পাস শুরু করি, এবং 2 বছরের মধ্যে আরও 2 বছরের মধ্যে 14 তলা বিল্ডিং গাবতলীতে আমি স্থাপন করি, এবং বিশ্ববিদ্যালয়টি খুব ভালো চলছিল। তো যে কারণে আপনারা শুনে থাকবেন যে এটা পারিবারিক কলহের ব্যাপারের মধ্যে আসছে, সেটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু আমি বললে সুবিধা হবে। বিশ্ববিদ্যালয়টি আপনারা জানেন যে জয়েন্ট স্টকের রেজিস্ট্রারের ওখানে অনুমোদন করতে হয়, এটা অনুমোদন ছিল ওই 10 সাল থেকেই। তো কোনো এক পর্যায়ে 23 সালের দিকে আমি এসে, আমি আগেই আমার উদ্দেশ্য ছিল যে বিশ্ববিদ্যালয়টা আমি ব্যক্তিগত কোনো সম্পদ না করে এটা ওয়াকফ করে দেব, কারণ আমার বয়স এখন প্রায় 75+। তো আমি আল্লাহ কয়দিন আর বাঁচায় রাখবেন,
তো আমি যতদিন বেঁচে আছি এটা চললো। এরপরে আমি ব্যক্তি মালিকানা না রেখে এটাকে ওয়াকফা করে দিয়ে যাব, যাতে বিশ্ববিদ্যালয় চলবে, বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিশ্ববিদ্যালয়ে থাকবে, এখান থেকে কোনো জায়গায় যাবে না। তো এই লক্ষ্যের কথা জয়েন্ট স্টকের রেজিস্ট্রারের অফিসে আমি বলছিলাম সৎ উদ্দেশ্যে, যাতে রেজিস্ট্রার মহোদয় বুঝতে পারেন। তো আমার কপাল খারাপ, এই কথাটি আমার ছেলের ভাইরা, যিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং ওই রেজিস্ট্রারের খুব ঘনিষ্ঠ বন্ধু, তার নলেজে যায়। তার নলেজে গেলে সে আবার আমার ছেলের সাথে শেয়ার করে। শেয়ার করার পরে আমার একটাই ছেলে, আমার একটা ছোট ইন্ডাস্ট্রিও আছে যেটা সে ম্যানেজ করে। আমার ছেলে আমার মতো একাডেমিক না, আমি যেমন জীবন ভরে ফার্স্ট হয়েছি, সে পাস করে গেছে কোনোরকম, নর্থ সাউথ থেকে গ্রাজুয়েট বিবিআই। তো যখন তার নলেজে যায় তখন তারা চিন্তা করে যে উনি যদি এটাকে এত বড় একটা প্রপার্টি এটা যদি রক্ষা করে দেয়, তাহলে আমি তো এত বড় সম্পদ থেকে বঞ্চিত। তখন তারা প্রতারণামূলকভাবে জয়েন্ট স্টকের আমার যে বোর্ড অফ ট্রাস্টিজের যে মেম্বার, তাদের 4জনকে বাদ দিয়ে তার 2 ভাইরা সহ আরও কয়েকজনকে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত করে আমারও বাদ দিয়ে দেয়। মানে আমি যে প্রতিষ্ঠাতা এবং এর 16 আনা আমার পয়সায় করা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি বাদ হয়ে যায়। তো বিষয়টি তারা করছে খুব প্রতারণামূলকভাবে, যার জন্য আমাদের জানায় নাই প্রথম। আমরা যখন জানতে পারার পরে এটার আমরা প্রতিবাদ করি, এবং প্রতিবাদ করতে গিয়ে আমরা চেষ্টা করি, ইভেন কোর্ট পর্যন্ত আমরা দৌড়াই। সবই বিবেচনাধীন আছে, এখনো কোনোটাই সম্পূর্ণ হয় নাই। বাট বিষয়টি হলো যে আপনাদের কাছে হয়তো অনেকের কাছেই প্রশ্ন উঠতে পারে, ওনার একটাই ছেলে, তাইলে কেন এই জায়গায় গোলমাল, কেন সেই তো মালিক হবে। কিন্তু গোলমালের কারণ হলো ওইটা যে আমি অন মাই কমপ্লিশন অফ লাইফ আমি চাই যে এই প্রতিষ্ঠানটি অর্থ করে দেবো, যাতে প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান চলবে, কিন্তু ব্যক্তি মালিকানায় না যায়। কারণ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে সহ অনেক জায়গায় এই বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং অনেকগুলো বন্ধ হয়েছে, ওই যে আপনারা জানেন অনেকে। তো আমি আমার ইউরোপিয়ান ইউনিভার্সিটি, যেখান থেকে অলরেডি প্রায় 30-35 হাজার ছাত্র বেরিয়ে গেছে, আমি একটা কনভোকেশনে প্রায় 7,000-8,000 ছাত্রকে আমি সার্টিফিকেটও দিয়েছি। তো আমার এই যে 30,000 ছাত্র পাশ করে গেল, তাদের ক্যারিয়ার নিয়ে আমি ছিনিমিনি খেলতে চাই না। কারণ কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তাদের সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাবে। সেই জন্য আমি চাচ্ছি বিশ্ববিদ্যালয়টা এমন থাকুক যাতে এটা চলতে থাকে, কোনোভাবেই যেন অন্য কোনো লাভ বা ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়। তো এই কারণেই আমি আমার পরিবারের শত্রু হয়ে গেছি। এবং তারা যেটা করেছে সেটা হলো জয়েন্ট স্টক থেকে আমরা যারা প্রতিষ্ঠাতা ছিলাম তাদের বাদ দিয়ে তারা একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটা সম্পূর্ণভাবে আমার ছেলে, তার ভাইরা, তার ওয়াইফ, তার মানে সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলের কিছু লোক আছে। তো যাই হোক, এটার আইনগতভাবে যেসব যা করার আমরা করতেছি। বাট আমার খুব ইচ্ছা হলো যে আমি যে কারণে বিশ্ববিদ্যালয়টা করলাম সেই কারণটি আন্তরিকভাবে বোঝার জন্য আমার সাংবাদিক ভাইদের আমি একবার বলি কথাটা। কারণ আমরা যারা এখানে আছি আমরা সবাই এই দেশের মধ্যবিত্ত থেকে এসেছি, খুব একটা যে বড় লোকের ছেলে আমরা কেউ না। তো মধ্যবিত্তের উপরে ওঠার একটাই পথ, সেটা হলো মাথা। আমাদের মেধার জন্য, আমাদের শ্রমের জন্য আমরা হয়তো উপরে আসছি, টাকা পর্যন্ত আসছি, তাহলে গ্রামেই থাকতাম। তো এই মেধার জোরেই যদি আমি
জীবনে এত দূর আসতে পারি, তাহলে এইটা তো আল্লাহই আমার জন্য করেছে। তো আমি আল্লাহর জন্য কি করলাম, সমাজের জন্য কি করলাম? আমার সেই কারণেই একটা বয়সের পরে আমার মনে হয়েছে যে না, আমি বিশ্ববিদ্যালয়টা সমাজের জন্য দিয়ে দেব, যাতে এটাকে কেউ কোনো সময় প্রফিট আর্নিং একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার না করে। কারণ একটা এক্সাম্পল হিসাবে আপনারা বুঝবেন, যেখানে আমারই ছাত্র নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্টের ভিসি ছিল, তারা একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের 4 বছরের কোর্সের জন্য যেখানে 20 লক্ষ টাকা নেয়, সেই জায়গায় আমার বিশ্ববিদ্যালয় ল্যাব এবং সমস্ত ফ্যাসিলিটিস অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো ছাড়া খারাপ না, তারপরেও আমার বিশ্ববিদ্যালয়ের একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ হলো 3 লাখ টাকার রকম, 2,50,000 বা 60,000 এরকম। কারণ এই যে 2,60,000 আর 21 লাখ টাকা, 21 লাখ টাকা দিয়ে তো বড় লোকের ছেলেরা ছাড়া একটা গ্রামের একটা ছেলে পড়তে পারবে না। তা আমার কথা হলো, আমি যে গ্রাম থেকে আসছি, আমার সেই গ্রামের বন্ধুরা বা সেই ধরনের গ্রামের ছেলেরা যদি পড়তেই না পারলো, তাহলে ইউনিভার্সিটি আমি করলাম কেন? অতএব আমার উদ্দেশ্য ওদের জন্য আমি বিশ্ববিদ্যালয়টা ওপেন রাখবো এবং এই পয়সাই তারা দেবে, এর বেশি না। যার জন্য আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যাও প্রচুর এবং মোটামুটি কোনো দিক দিয়েই কোয়ালিটিগতভাবে আমরা কোনো জায়গায় কারোর চেয়ে পিছিয়ে না, ভালোই চলতেছিল। কিন্তু আমি বিপদগ্রস্ত হয়েছি আজ আমার পরিবার তারা যখন বুঝছে যে আমি এটা অক্ফা করব, তখন তাদের মনে হয়েছে যে না, এই মানুষটার আর আমাদের জন্য সেফ না। কারণ আমাদের যে এত বড় একটা প্রপার্টি উনি দিয়ে দিবেন, এবং তারা বিষয়টি এমনভাবে নিলেন যে তারা একটা জালিয়াতির মাধ্যমে একটা ট্রাস্টি বোর্ড করলেন, বিশ্ববিদ্যালয় দখল করলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের দলবাজি শুরু করলেন। সব কিছুর পরে আমি change tv.press এক ফোঁটা হলুদও নেই।